আপনি কি জানেন যে এমন ফান্ড রয়েছে যে ফান্ডটা ইকুইটিতেও ইনভেস্ট করবে, অর্থাৎ শেয়ারেও ইনভেস্ট করতে পারে, তার সাথে আপনার ট্যাক্সও বাঁচাতে পারে। হ্যাঁ, ট্যাক্স বাঁচাবার জন্য সবসময় যে আপনাকে সরকারি বিভিন্ন স্কিমে ইনভেস্ট করতে হবে সেটা নয়। এমন স্কিমও রয়েছে যেখানে আপনি ইকুইটিতে ইনভেস্ট করতে পারবেন, আবার আপনার ট্যাক্সও বাঁচবে, যেরকম পিপিএফ কিংবা এনপিএসে পেয়ে থাকেন। তো সেরকমই আজকে আমরা একটা ফান্ড নিয়ে আলোচনা করছি, ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম বা ইএলএসএস ফান্ড। নমস্কার, আমি অরিজিৎ, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। ইএলএসএস ফান্ড নিয়ে আমাদের দর্শকরা অনেকবার রিকোয়েস্ট করেছিলেন ভিডিও বানাবার জন্য, সেই জন্য আমরা আজকে এটা এপিসোডটা তৈরি করছি। আপনাদের কেমন লাগলো বা কোনো প্রশ্ন থাকলে সেগুলো কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা ভিডিওর কমেন্ট নিয়ে বা কোশ্চেন নিয়ে আবার কিউএনএ এপিসোড করছি। এবং আরও একটা বিষয় বলে রাখছি যে আমাদের চ্যানেলে জয়েন বাটন এসে গেছে। আমাদের যারা সাবস্ক্রাইবাররা সিরিয়াস ইনভেস্টার, তারা যদি জয়েন করতে চান তাহলে জয়েন বাটনে ক্লিক করে দেখতে পারেন। জয়েন বাটনের বেনিফিট আমি ভিডিওর শেষে গিয়ে বিস্তারিত আলোচনা করব। যাই হোক, আপাতত আসছি ইএলএসএস ফান্ডে। প্রথমে আপনাদের বলছি ইএলএসএস ফান্ড কি। দেখুন, ভারতীয় নাগরিকদের মধ্যে ইকুইটিতে বা শেয়ারে ইনভেস্ট করার প্রবণতা কম, সেই জন্য সরকার ঠিক করেছে যে ভারতীয় নাগরিকদের যদি আমরা ইকুইটিতে ইনভেস্ট করার জন্য উৎসাহ দিতে পারি, কেননা সেটা খুব একটা খারাপ জিনিস হবে না, সেই জন্য এমন একটা মিউচুয়াল ফান্ড আনা হয়েছে যেখানে ইনভেস্ট করলে আপনি ট্যাক্সে ছাড় পাবেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনি ট্যাক্সে কীরকম ছাড় পাবেন সেটা হচ্ছে 80C ধারাতে আপ টু 1.5 লাখ অবধি ছাড় পাবেন। এবং এটা একটা ইকুইটি শেয়ারে ইনভেস্ট করা একটা ফান্ড, সুতরাং আপনি ট্যাক্সে ছাড়ও পাচ্ছেন, আবার শেয়ার মার্কেটের যে গ্রোথটা রয়েছে বা মার্কেটের যে গ্রোথটা রয়েছে সেটাও আপনি এখানে পাচ্ছেন। এবার আমরা ইন ডেপথ ডিটেলসে আসছি। প্রথমত হচ্ছে দেখুন, ইএলএসএস ফান্ডে আপনি বিনিয়োগ কিভাবে করবেন সেটাতে। দেখুন, ইএলএসএস ফান্ডে বিনিয়োগ করতে গেলে তো অবশ্যই বুঝতেই পারছেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায় এরকম কোনো অ্যাপ বা এরকম কোনো ব্যাংক মারফত আপনাকে করতেই হবে। এবার আপনি বিনিয়োগ করার ক্ষেত্রে দুটো সিস্টেমে আপনি বিনিয়োগ করতে পারেন। প্রথমটা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি। যেরকম অন্যান্য মিউচুয়াল ফান্ডে হয়, ইএলএসএস ফান্ডেও সেরকম হবে। আপনি এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ আপনি মাসে মাসে টাকা, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিয়ে ইএলএসএস ফান্ডে ইনভেস্ট করতে পারবেন। আর একটা হচ্ছে অবশ্যই লামসাম, অর্থাৎ আপনার হাতে একটা থোক টাকা এলো, সেই টাকাটা আপনি ইএলএসএস ফান্ডে ইনভেস্ট করে ফেলতে পারছেন। লাইক মিউচুয়াল ফান্ড, এটাও একটা মিউচুয়াল ফান্ড, যেহেতু অন্যান্য যে কোনো মিউচুয়াল ফান্ডের মতো আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন। কিন্তু অন্যান্য মিউচুয়াল ফান্ডের থেকে যেটা ডিফারেন্স আছে এখানে, সেটা হচ্ছে এখানে একটা লক ইন পিরিয়ড থাকে। ইএলএসএস ফান্ডের একটা লক ইন পিরিয়ড থাকে। সেটা কি না, যেদিনকে আপনি টাকাটা রাখছেন সেই দিন থেকে অ্যাটলিস্ট 3 বছর অবধি লক ইন পিরিয়ড ম্যাক্সিমাম ইএলএসএস ফান্ডের থাকে। এক্ষেত্রে একটা কনফিউশন আমি দূর করে দিচ্ছি যে অনেকে ভাবেন যে এসআইপি করলে তাদের ধারণা থাকে যে আমি যবে থেকে শুরু করছি তবে থেকে 3 বছরের মধ্যে লক ইন পিরিয়ড, কিন্তু সেটা না। লামসামের ক্ষেত্রে কী হয়, আপনি যেদিনকে টাকা রাখলেন সেদিন থেকে 3 বছর অবধি লক ইন পিরিয়ড। এসআইপির ক্ষেত্রে প্রতিটা এসআইপির অ্যামাউন্টের ডিপোজিট ডেট অনুযায়ী 3 বছরের লক ইন পিরিয়ড থাকে। কীরকম আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মানে ধরুন আপনি কোনো এসআইপি করলেন 10ই জানুয়ারি 2022 সালে। ধরুন আপনি 5,000 টাকা এসআইপি করেছেন, প্রতি মাসে আপনি 5,000 টাকা করে দেবেন ঠিক করেছেন। আপনি 10ই জানুয়ারি 2022 সালে এসআইপি চালু করলেন। অনেকের ধারণা থাকে যে 10ই জানুয়ারি থেকে 3 বছর পরে আমি পুরো ম্যাচিউরিটি অ্যামাউন্টটা পাবো। অ্যাকচুয়ালি সেটা না। 10ই জানুয়ারি থেকে 3 বছর বাদে, অর্থাৎ 10ই জানুয়ারি 2025, 10ই জানুয়ারি 2022-এ যে টাকাটা লাগছেন 5,000 টাকাটা এসআইপি হিসাবে, সেটার ম্যাচিউরিটি পিরিয়ড হচ্ছে 10ই জানুয়ারি 2025, 3 বছর বাদে। কিন্তু সিমিলারলি আপনি যেটা 10ই ফেব্রুয়ারি রাখছেন 2022 সালে, সেটার কিন্তু ম্যাচিউরিটি পিরিয়ড হবে 10ই ফেব্রুয়ারি 2025। এটাই ভুল ধারণা থাকে অনেকে ইএলএসএস ক্ষেত্রে। তারা ভাবে যে ম্যাচুরিটি পিরিয়ড 3 বছর, মানে আমি যবে থেকে শুরু করছি তবে থেকে 3 বছর। এসআইপি করলেও তাই, কিন্তু সেটা হয় না। যেটা হয় সেটা হচ্ছে এসআইপির অ্যামাউন্টগুলো আপনারা টেবিলে দেখতে পাচ্ছেন যে যেরকম ডেটে আপনারা দেবেন সেরকম ডেটে কিন্তু ম্যাচুরিটি হবে, অর্থাৎ অ্যামাউন্ট ডিপোজিট করার 3 বছর বাদে কিন্তু আপনার ম্যাচিওর হবে। লক ইন পিরিয়ড এক্ষেত্রে একটা
থেকেই যায়। এবার আসছি যে কারণে ইএলএসএস ফান্ড সবচেয়ে বিখ্যাত, সেটা হচ্ছে ট্যাক্স ছাড়ের নিয়মাবলী। ট্যাক্স ছাড়ের নিয়মাবলীটা আমি একটু বুঝিয়ে বলছি, ডেপথে বলছি, একটু সময় নিয়ে বলছি, আপনারা মন দিয়ে শুনবেন। প্রথমত, ইএলএসএস ফান্ড মনে রাখবেন ইইটি ক্যাটাগরিতে পড়ে, অর্থাৎ এক্সেমটেড ট্যাক্সেবল। ঠিক আছে, এই ক্যাটাগরিতে পড়ে। ইএলএসএস ফান্ড কিন্তু এনপিএস কিংবা পিপিএফ এর মতো এক্সেমটেড ক্যাটাগরিতে পড়ে না। এখানে দুটো বিষয় এক্সেমটেড, একটা বিষয় ট্যাক্সেবল। কি বুঝিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে যে টাকাটা আপনি রাখছেন সেটা ট্যাক্সে ছাড় পাবেন। ক্লিয়ার করে দিচ্ছি কতটা ট্যাক্সে ছাড় পাবেন। 80C অনুযায়ী, রুলস নাম্বার ট্যাক্সেশনের 80C ধারা অনুযায়ী আপনি 1.5 লক্ষ টাকা অবধি ট্যাক্সে ছাড় পাবেন। এখানে একটা জিনিস বলে রাখি যে অনেকের প্রশ্ন থাকে যে 80C-তে তো আমি পিপিএফেও 1.5 লাখ টাকা ছাড় পাই, তখন কি ইএলএসএস-এ পাবো? পাবেন না। 80C-তে টোটাল 1.5 লক্ষ টাকা ছাড় পাওয়া যায়, ইএলএসএস-এও 1.5 লক্ষ টাকা অবধি ছাড় পাওয়া যায়। এবার আপনি যদি ভাবেন যে আপনার পিপিএফ আছে, 1.5 লক্ষ টাকা পিপিএফে ছাড় পান, তাহলে কিন্তু ইএলএসএস ছাড় পাবেন না, ইনভেস্ট করলেও পাবেন না। দ্বিতীয়ত মনে রাখবেন যে ডিভিডেন্ডটা পাওয়া যায় এখানে, সেই ডিভিডেন্ডটা ট্যাক্সের আওতায় পড়ছে না, এক্সেমটেড হয়ে গেল। আর লাস্ট অপশন সেটা হচ্ছে রিটার্নটা ট্যাক্সেবল। কীরকম ট্যাক্সেবল সেটা বলে রাখছি। যদি আপনার রিটার্ন 1 লক্ষ টাকার বেশি জেনারেট হয়, অর্থাৎ যত টাকা রেখেছেন তার থেকে যদি আপনার ক্যাপিটাল গেন 1 লক্ষ টাকার উপর হয়, তখন লং টার্ম ক্যাপিটাল গেন 10% হারে এখানে প্রযোজ্য হবে। ইএলএসএস যেহেতু শর্ট টার্মের গল্প নেই, 1 বছর আগে তোলার গল্প নেই, সেহেতু শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স এখানে ব্যাপারটা আসছে না। এবার আসছি ইএলএসএস ফান্ডে বিনিয়োগ করার কি সুবিধা আছে। দেখুন, অ্যাগ্রেসিভ ইনভেস্টর যারা রয়েছেন, যারা অনেকটা বেশি ইন্টারেস্ট জেনারেট করতে চান, আবার এটাও চান যে বেশি দিন লক ইন পিরিয়ডে থাকবো না, তাদের ক্ষেত্রে ইএলএসএসে আপনারা বিনিয়োগ করতে পারেন। কারণ 80C-তে আপনি পিপিএফ এর মতো 1.5 লক্ষ টাকা অবধি ট্যাক্স ছাড় পেয়ে যাচ্ছেন। এখানে যদি আপনি 1.5 লাখ টাকা ট্যাক্স ছাড় অ্যাভেল করেন, তাহলে পিপিএফ এর ট্যাক্সের বেনিফিট বলে আপনার আর কিছু রইল না। দ্বিতীয়ত হচ্ছে, অবশ্যই এটা যেহেতু ইকুইটি লিঙ্ক, এখানে রিটার্ন পাওয়ার সম্ভাবনাটা সবসময় পিপিএফ এর থেকে বেশি থাকবে। আমি ইএলএসএস এর সাথে এনপিএস এর বিশেষ তুলনায় যাচ্ছি না, কারণ এনপিএস একটু অন্য ক্যাটাগরি, 60 বছর বাদে আপনি পেনশন পাচ্ছেন, সেহেতু আমি মূলত পিপিএফ এর সাথে কম্পেয়ারটা করছি। কারণ ইএলএসএস আর পিপিএফ, এই ইনভেস্ট দুটোর মধ্যে কম্পেয়ার করাটা অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ বলে আমার মনে হয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ইএলএসএসে যেটা হয় সেটা হচ্ছে আপনি যে কোনো ইএলএসএস ফান্ড লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এগুলো কম্বাইন করে ইনভেস্ট করে, ফলে আপনি মার্কেটের সুবিধাটা নিতে পারছেন। পিপিএফে কিন্তু মার্কেট এগোলেও সুবিধা পাওয়া যায় না, পিছলেও অসুবিধাটা তেমন হয় না যদিও, কিন্তু মার্কেটের সঙ্গে যেতে পারবেন যদি আপনি ইএলএসএসে থাকেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা ডিসিপ্লিন ওয়াইজ টাকা জমানোর একটা অভ্যাস হয়ে যাবে। যদি আপনি এসআইপি করেন, তাহলে আপনার ট্যাক্সও বাঁচছে, আবার ডিসিপ্লিন ওয়েতে আপনার টাকাও বাঁচছে। আরেকটা বিষয়, আপনার কাছে যদি ধরুন 1.5 লক্ষ টাকার বেশি আছে, 80C-তে আপনি 1.5 লাখ টাকা ছাড় পেলেন, আপনার ইএলএসএস ফান্ড ভালো লাগলো, আপনি 1.5 লাখ টাকার বেশি টাকাও তো ইএলএসএস ফান্ডে রাখতে পারেন। পিপিএফ এর ক্ষেত্রে কিন্তু আপনি 1.5 লাখ টাকার বেশি হাতে থাকলে আপনার টাকা রাখার অপশানটা নেই, এক্ষেত্রে সেটা আছে। আর আপনার যদি মার্কেট সম্পর্কে ধারণা কম থাকে, তাহলে এসআইপি করবেন ইএলএসএস। আর মার্কেট সম্পর্কে ধারণা যদি আপনার একটু থাকে, তাহলে লামসামও করতে পারেন। পিপিএফ এর ক্ষেত্রে কি হয়, যে পিপিএফ এর ক্ষেত্রে টাকা রাখার জন্য মার্কেটের খবর রাখার দরকার নেই, এটা একটা পিপিএফ এর অ্যাডভান্টেজ। কিন্তু যদি লামসামে টাকা রাখতে চান ইএলএসএস এর ক্ষেত্রে, আপনার কিন্তু মার্কেট সম্পর্কে ধারণাটা রাখতে হবে। নেক্সট হচ্ছে টাকা তোলার পদ্ধতি। মুদ্রা কথা হচ্ছে 3 বছরের আগে তো আপনি টাকা তুলতে পারবেন না। ইএলএসএস ফান্ডে যেদিনকে টাকা রাখছেন সেদিন থেকে 3 বছর পরে আপনি টাকা তুলতে পারবেন, 3 বছরের মধ্যে আপনি টাকা তুলতে পারবেন না। এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, অর্থাৎ আপনি সেই টাকাটাই রাখবেন যেটা আপনার 3 বছরের মধ্যে প্রয়োজন হবে না। তথাপি যদি আপনার এর মাঝখানেও কোনো টাকা পয়সার প্রয়োজন হয়, সেক্ষেত্রে লোন এগেনস্ট মিউচুয়াল ফান্ড বেশ কিছু সংস্থা দেয়, অর্থাৎ মিউচুয়াল ফান্ডের ইএলএসএস ফান্ডের কাগজ বা ইএলএসএস ফান্ডের ডকুমেন্টস আপনি জমা দিয়ে সেই ইএলএসএস ফান্ডের টোটাল অ্যামাউন্টের প্রায় 10 থেকে 50% অবধি আপনি লোন পেতে পারেন বিভিন্ন সংস্থা থেকে। তাই একান্ত যে টাকাটা আপনি ইএলএসএস ফান্ডে রেখেছেন, সেই টাকাটা যদি হঠাৎ করে অনেকটা প্রয়োজন হয়, আপনি
লোন নিতে পারবেন বেশ কিছু সংস্থা থেকে। তবে আমার মনে হয় যে এটা না করাই ভালো, তার কারণ হচ্ছে অনেকটা রেট অফ ইন্টারেস্ট থাকে এই ধরনের লোনগুলোতে, এবং দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই যে শিওর হয়ে জমা করবেন যে টাকাটা তিন বছরের মধ্যে লাগে না। এবার বাই চান্স তো অনেকের বিপদ এসেই যায়, সেই ক্ষেত্রে আমি এই অপশানটা দিয়ে রাখলাম। এটা কিন্তু আপনারা অ্যাভেল করতে পারেন ফর এনি এমার্জেন্সি পারপাস। ইএলএসএস ফান্ডের সাথে মূল যে আরও দুটো গভর্নমেন্ট ইনভেস্টমেন্টের ফান্ডের তুলনা হয়, এই টোটাল 3টে ফান্ডের কম্প্যারিজনে আমি আসছি, আপনারা টেবিলেও দেখতে পাবেন। সেটা হচ্ছে আমরা কয়েকটা বিষয়ে কম্পেয়ার করেছি। প্রথমত হচ্ছে রিস্ক ফ্যাক্টর, দ্বিতীয়ত হচ্ছে রিটার্ন, তৃতীয়ত হচ্ছে লক ইন পিরিয়ড, এবং চতুর্থত হচ্ছে ট্যাক্সেবল রিটার্ন কিনা। দেখুন, ইএলএসএস এর ক্ষেত্রে রিস্ক মডারেট রয়েছে, কিছুটা রিস্ক রয়েছে যেহেতু মার্কেট রিলেটেড একটা বিষয়। আপনি রিটার্ন মোটামুটি 12 থেকে 15% অবধি এক্সপেক্ট করতে পারেন ইএলএসএসে। কিছু কিছু বছরে ইএলএসএস 15%-এর থেকেও বেশি দিয়েছে, কিন্তু অন অ্যাভারেজ আপনি 5 বছর, 7 বছর, 8 বছর যদি ক্যালকুলেশন করে এগোন তাহলে 12 থেকে 15% এক্সপেক্ট করতে পারেন। লক ইন পিরিয়ড ইএলএসএসের ক্ষেত্রে 3 বছর রয়েছে, এবং ট্যাক্সেবল রিটার্নের ক্ষেত্রে আপনাকে বলতেই হচ্ছে যে হ্যাঁ, এটা ট্যাক্সেবল রিটার্ন যদি 1 লাখ টাকার ওপর আপনার ক্যাপিটাল গেন হয়ে থাকে তখন। পিপিএফ এর ক্ষেত্রে কি রিস্ক একদমই নেই বলতে পারেন, কারণ সরকার ব্যাক করছে। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারেস্ট, আপনি মোটামুটি এখন যা পরিস্থিতি চলছে 7 থেকে 7.5%-এর মধ্যেই ঘোরাফেরা করবে, সামনে কমবে বই, বাড়বে না। এছাড়া লক ইন পিরিয়ড কিন্তু পিপিএফ এর ক্ষেত্রে প্রায় 15 বছর, প্রায় না একদমই 15 বছর অবধি, 15 বছর বাদে আপনি তুলতে পারবেন। এবং ট্যাক্সেবল রিটার্নের ক্ষেত্রে পিপিএফের সবচেয়ে বড় সুবিধা, পিপিএফের রিটার্নটা ট্যাক্সেবল না, কমপ্লিটলি ট্যাক্সে ছাড় থাকে। এবার আসছি এনপিএসে রিস্ক মডারেট, কারণ যদি আপনি এখানে এনপিএসের রিস্কটা আমি আপনাদের বলছি, আপনারা কীরকম ফান্ড চুজ করছেন তার উপর ডিপেন্ড করছে। আপনি যদি একটু ডিফেন্সিভ ইনভেস্টার হন তাহলে রিস্ক কম, আপনি যদি অ্যাগ্রেসিভ ইনভেস্টার হন তাহলে রিস্ক বেশি। এক্ষেত্রে বলে রাখি, এনপিএস সম্পর্কে আমাদের একটা ডিটেলসে ভিডিও রয়েছে, আপনারা সেখানে গিয়ে এনপিএস সম্পর্কে জানতে পারেন। তো যাই হোক, এনপিএসের রিস্কটা আমরা মোটামুটি মডারেট করে রাখলাম। আমরা রিটার্ন এনপিএসে 8 থেকে 12 বা 13% ধরে রাখছি। 8 থেকে 13% ডিপেন্ডস আপন আপনি কোন স্কিমে ইনভেস্ট করছেন তার উপর। 8 থেকে 13%-এর মধ্যে আপনি ইন্টারেস্ট পেতে পারেন। লক ইন পিরিয়ডটা দেখুন, এটা হচ্ছে আপনার 60 বছর বয়স অবধি, অর্থাৎ টিল রিটায়ারমেন্ট। আর আরেকটা বিষয় হচ্ছে ট্যাক্সেবল ইনকাম কিনা না, এনপিএসও এক্সেমটেড ক্যাটাগরিতে পড়ে, তাহলে এনপিএসের যে ম্যাচুরিটি অ্যামাউন্ট আছে সেটাও ট্যাক্সেবল নয়। অর্থাৎ বুঝতেই পারছেন যে লক ইন পিরিয়ডের দিক থেকে দেখতে গেলে ইএলএসএস সবচেয়ে বেশি ফায়দামান, রিটার্নের দিক থেকে দেখতে গেলে ইএলএসএস সবচেয়ে বেশি ফায়দামান, এবং রিস্কের দিক থেকে দেখতে গেলে ইএলএসএসে বেশ কিছুটা রিস্ক রয়েছে। আবার ট্যাক্সের দিক থেকে রিটার্নের সময় ট্যাক্সেবল রিটার্নের ক্ষেত্রে দেখতে গেলে ইএলএসএস থেকে কিন্তু পিপিএফের সুবিধা বেশি। এবার আপনার ওপর ডিপেন্ড করছে যে আপনারা কোনটাকে প্রায়োরিটি দিতে চান। এবার আমরা আরও কয়েকটা ইম্পর্টেন্ট বিশেষ কিছু তথ্য দিয়ে রাখছি এলএসএস ফান্ড সম্পর্কে। এখানে আপনারা ডিভিডেন্ড এবং গ্রোথ দু ধরনের ফান্ড পেতে পারেন। ডিভিডেন্ড ফান্ডের ক্ষেত্রে আপনি ডিভিডেন্ডটা পেয়ে যাবেন, কম্পাউন্ডিংয়ের সুবিধা পাবেন না। গ্রোথ ফান্ডের ক্ষেত্রে ডিভিডেন্ডটাও কম্পাউন্ডিং হতে থাকবে। আমি বলবো যে আপনারা যদি এলএসএসে ইনভেস্ট করেন, গ্রোথ ফান্ডে করবেন, ডিভিডেন্ডে কম্পাউন্ডিংয়ে সেই সুযোগটা পাবেন না। অ্যাগ্রেসিভ ইনভেস্টার যারা, তারা সেই ধরনের ফান্ড চুজ করতে পারেন যেখানে স্মল ক্যাপ বা মিড ক্যাপে ইনভেস্টমেন্ট বেশি, আর যারা একটু ডিফেন্সিভ তারা সেই ধরনের ফান্ড চুজ করবেন যেখানে লার্জ ক্যাপের ইনভেস্টমেন্ট বেশি। তো এই গেল ইএলএসএস ফান্ড দিয়ে একটা আমাদের ওভারঅল তথ্যাবলী। আপনাদের যদি এখানে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা আবারও বলছি, আমরা সব কিছু ইন ডেপথ আপনাদের প্রশ্নগুলো পড়ে ফিউচারে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এপিসোড শ্যুট করে দেবো। এখানে আরেকটা বিষয় বলে রাখছি, যারা এনপিএস আর পিপিএফ আমাদের চ্যানেলে দেখতে এখনও পারেননি বা দেখেননি তাদের বলছি, পিপিএফ নিয়ে আমাদের এপিসোড 1-2 দুটো পার্টে ভাগ করে একদম ডিটেলসে এপিসোড করা রয়েছে। আর এনপিএস নিয়েও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা রয়েছে,
এই ভিডিওটা এনপিএস নিয়ে টোটাল ডিসকাশন আমাদের রয়েছে, আপনারা সেখানে গিয়ে এই দুটো ইনভেস্টমেন্ট সম্পর্কেও তথ্য জানতে পারবেন। এবার আসছি কয়েকটা ইম্পর্টেন্ট কথা নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের জয়েন বাটন এসে গেছে। শুরুতে বলেছি যারা সিরিয়াস ইনভেস্টর, যারা ইনভেস্টমেন্ট নিয়ে আরও তথ্য জানতে চান, তাদের জন্য এই জয়েন বাটনটা মাসে মাত্র 159 টাকা 159 দিয়ে আপনারা যেটা পাবেন, প্রত্যেক দিন স্টকস বা স্টক মার্কেট সম্পর্কে আপডেট, আমাদের রিসার্চ স্পেশাল টিম রয়েছে যেখানে ব্রিলিয়ান্ট ছেলেমেয়েদের নেওয়া রয়েছে, সেই রিসার্চ টিমের স্পেশাল রিসার্চ ডেটা, আমার তরফ থেকে দুটো লাইভ ক্লাস প্রতি মাসে, এবং স্টক মার্কেটের প্রত্যেকটা বিষয়ের সিচুয়েশন নিয়ে স্পেশাল আপডেট আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। এছাড়া স্টক সাজেশন কিংবা মিউচুয়াল ফান্ড সাজেশনও আমরা ওখানে দিয়ে রাখবো। তাই আপনারা অবশ্যই জয়েন বাটনটা ক্লিক করুন। যদি iOS অর্থাৎ অ্যাপেল ফোন ইউজ করে থাকেন, তাহলে iOS-এ কী হচ্ছে, এখনও পর্যন্ত ইউটিউবের সাথে একটু প্রবলেম থাকার জন্য iOS থেকে ডিরেক্টলি ইউটিউব থেকে জয়েন করা যাচ্ছে না। আপনারা গুগল ক্রোম থেকে খুলে বা সাফারি থেকে খুলে সেখান থেকে আপনাদের জয়েন বাটনে ক্লিক করতে পারবেন। আমাদের এই এপিসোডগুলো বানাতে সাহায্য করছে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক সংস্থা সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র। আপনাদের মধ্যে যারা গান, আঁকা, নাচ কিংবা আবৃত্তি শেখাচ্ছেন, সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের অ্যাফিলিয়েশন নিন। সুরভারতীর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আর সব শেষে আমার একটা গানের চ্যানেল রয়েছে, আপনারা যদি গান শুনতে ভালোবাসেন, বাংলা গান, তাহলে সেটারও লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ওখানে গিয়ে আমাদের বাংলা গান শুনতে পারেন। আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার, আবার দেখা হবে আপনাদের সাথে।